सुस्ती है दुनिया झुकाने वाला चाहिए শেখ হাসিনার মতো কি এবার নরেন্দ্র মোদীরও বিদায় ঘণ্টা বেজে গেল? বাংলাদেশে জুলাই বিপ্লবের পর যে আগুন জ্বলেছিল সেই আগুনের আঁচ কি এবার গিয়ে পড়ল দিল্লি রাজপথে? টানা ৩৬ দিনের তীব্র ছাত্র আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস সবকিছুকে হার মানিয়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এখানেই কি শেষ? না, বরং এখান থেকেই শুরু। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিজেদের প্রথম বড় জয় হিসেবে দেখছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর এই বিজয়ের স্বাদ পেয়েই তারা এখন এমন ৩ অসম্ভব শর্ত ছুড়ে দিয়েছেন যা মানতে গেলে মোদী সরকারের ভিত পুরোপুরি কেঁপে উঠবে। অনেকেই বলছেন বাংলাদেশের জেনজিদের তৈরি করা ব্লুপ্রিন্ট মেনেই যেন এগোচ্ছে ভারতের এই ছাত্র আন্দোলন। বাংলাদেশে যেমন কোটা সংস্কারের এক দফা দাবি ধীরে ধীরে সরকার পতনের দাবিতে রূপ নিয়েছিল, ঠিক একইভাবে ভারতেও পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন মোদির গদি উল্টে দেওয়ার হুমকি দিচ্ছে। কি এমন আছে এই ৩ দাবিতে জানিয়ে পুরো ভারতের রাজনীতি এখন উত্তাল? কেন বলা হচ্ছে যে এই শর্তগুলোর ফাঁদেই আটকে গেছেন নরেন্দ্র মোদী? চলুন আজকের এই ভিডিওতে আমরা ভারতের বর্তমান ছাত্র আন্দোলনের প্রতিটি পরত বিশ্লেষণ করে দেখি। ভারতের শিক্ষা ব্যবস্থায় নিট বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, তখন তারা আর ঘরে বসে থাকেনি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এই ব্যানারে একত্রিত হয়েছে ভারতের তরুণ সমাজ। তেলাপোকা বা ককরোচ যেমন যে কোনো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে, নিজেদের সেই অদম্য শক্তির প্রতীক হিসেবেই তারা এই অদ্ভুত নাম বেছে নিয়েছে। তাদের ৩৬ দিনের টানা লড়াইয়ের কাছে নতি স্বীকার করে শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে ঠিকই, কিন্তু সিজেপির সভাপতি অভিজিৎ দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ তো কেবল একটি ধাপ মাত্র। পূর্ণাঙ্গ বিচার পেতে হলে সরকারকে আরও ৩টি কঠিন শর্ত মানতে হবে। প্রথম দাবিটি শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এটি হলো আর্থিক ক্ষতিপূরণ। বিগত ১ দশকে ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি ও মানসিক চাপের কারণে যে লাখ লাখ শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাদের প্রত্যেকের পরিবারকে অন্তত ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। একটি পরিসংখ্যান বলছে হতাশাগ্রস্ত হয়ে গত ১০ বছরে ভারতে প্রায় ১.৫ লাখ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এখন হিসাব করে দেখুন, প্রতিটি পরিবারকে যদি ১ কোটি রুপি করে দিতে হয়, তবে ভারত সরকারের প্রয়োজন হবে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। একটি দেশের অর্থনীতির জন্য এটি যে কতটা অসম্ভব এবং বিশাল একটি অঙ্ক তা বলাই বাহুল্য। কিন্তু শিক্ষার্থীদের যুক্তি পরিষ্কার, রাষ্ট্রের দুর্নীতির কারণে যাদের প্রাণ গেছে, রাষ্ট্রকেই তার চড়া মূল্য চোকাতে হবে। এই একটি শর্তই মোদী সরকারকে চরম বেকায়দা ফেলার জন্য যথেষ্ট। দ্বিতীয় দাবিটি হলো পুলিশি সহিংসতার বিচার। গত ২০শে জুলাই সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ পদযাত্রার চরম বর্বরচিত হামলা চালায় দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, সেদিন পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। তাই তাদের দাবি, যেসব পুলিশ সদস্য ওই দিন শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবিটি মোদী সরকারের জন্য একটি বড় ফাঁদ। সরকার যদি পুলিশকে শাস্তি দেয়, তবে বাহিনীর মনোবল ভেঙে যাবে এবং ভবিষ্যতে তারা সরকারের হয়ে মাঠে নামতে চাইবে না। আর যদি বিচার না করে, তবে ছাত্র আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নেবে। পুলিশের বিরুদ্ধে এমন সরাসরি অবস্থান নেওয়াটা প্রমাণ করে যে আন্দোলনকারীরা এখন আর কাউকেই ভয় পাচ্ছে না। তৃতীয় এবং সর্বশেষ দাবিটি হলো মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। ২০শে জুলাই এবং তারপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে তুলে নিতে হবে। শুধু তাই নয়, সিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আরও একটি মারাত্মক দাবি জুড়ে দিয়েছে। তারা বলেছে, শিক্ষার্থীদের উপর দমন পীড়নের জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এই দাবি কার্যত রাষ্ট্রের অহংকার চূর্ণ করা শামিল। এই পুরো পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান। বিশেষ করে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই সুযোগের ১৬ আনা সদ্য ব্যবহার করছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই
গত শনিবার সকালে নয়াদিল্লিতে নিজের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি কড়া বার্তা দেন। রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আসা দেশের সব শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে একটি পদক্ষেপ মাত্র, কিন্তু শিক্ষার্থীদের আসল দাবিগুলো এখনও পূরণ হয়নি। নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে বলে তিনি সোচ্চার হন। কৃষকদের পর এবার শ্রমিক, দরিদ্র এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী মূলত এই বার্তা দিতে চাইছেন যে মোদীর সরকারকে উৎখাত করার সময় এসে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন ভারতের রাজনীতির জন্য এক বিশাল অশনি সংকেত। মোদী সরকারের সবচেয়ে বড় চিন্তার কারণ হল সিজেপি বা ককরোচ জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশন স্বীকৃত কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়। এটি হলো সাধারণ ছাত্র জনতার একটি স্বতঃস্ফূর্ত প্ল্যাটফর্ম। ঠিক যেমনটা আমরা বাংলাদেশে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে। যখন কোনো আন্দোলন নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার ছাড়া সাধারণ মানুষের ক্ষোভ থেকে তৈরি হয়, তখন তাকে নিয়ন্ত্রণ করা যে কোনো সরকারের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। সরকার ইন্টারনেট বন্ধ করে, পুলিশ লেলিয়ে দিয়ে, এমনকি প্রশাসনিক শক্তি প্রয়োগ করেও এই আন্দোলনকে দমাতে পারেনি। বরং যতবারই বাধা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ক্ষোভ ততটাই বেড়েছে। মেধা ও ঐক্যের শক্তির কাছে আজ যেন ভারতের প্রবল পরাক্রমশালী সরকারও মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। যন্তর মন্তর থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজার হাজার তরুণ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বকেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। বেকারত্ব, সরকারি জবাবদিহিহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখন আর শুধু পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ সরকার বিরোধী বিপ্লবে। এক সময় যারা ভেবেছিল নরেন্দ্র মোদীর বিশাল রাজনৈতিক সাম্রাজ্য টলানো অসম্ভব, আজ তারা দেখছে কিভাবে তরুণ প্রজন্মের একটি সংঘবদ্ধ রূপ সেই সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতা যেন প্রমাণ করে দিয়েছে যে ঐক্যের সামনে কোনো স্বৈরাচারী টিকতে পারে না। ভারতের শিক্ষার্থীরাও ঠিক একই পথে হেঁটে মোদী সরকারের পতন ঘটাবে কিনা সেটি এখন দেখার বিষয়। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে এটা নিশ্চিত যে ভারতের রাজপথ আগামী দিনে আরও অনেক নাটকীয় ঘটনার সাক্ষী হতে চলেছে। দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আপনাদের কি মনে হয়? বাংলাদেশের মতো ভারতেও কি ছাত্র আন্দোলনের মুখে পড়ে নরেন্দ্র মোদীর পতন হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণ ধর্মীয় সত্য খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।